প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি পড়তে যাচ্ছি মাসুদ রানা সিরিজের আরও একটি বই। নাম সেই কুয়াশা। প্রথম খণ্ড। শুরু করছি প্রথম অংশ। 1। রাস্তার মোড়ে সমবেত হয়ে বড়দিনের ভক্তিগীতি গাইছে একদল গায়ক। হাত পা নাচছে সঙ্গীতের তালে। রাস্তার গাড়ি ঘোড়ার আওয়াজ, পুলিশের সাইরেন আর দোকানপাট থেকে ভেসে আসা নানা ধরনের কোলাহল চাপা পড়ে যাচ্ছে তাদের সম্মিলিত কণ্ঠের তলায়। ভারী তুষারপাত হচ্ছে, তা অগ্রাহ্য করে শেষ মুহূর্তের কেনাকাটায় বেরিয়েছে ব্যস্ত কর্মজীবীরা। ফুটপাতে ঠেলাঠেলি, রাস্তায় যানজট, দোকানে দোকানে আলোকসজ্জা, বড়দিনের চিরাচরিত দৃশ্য। গাঢ় রঙের একটা ক্যাডিলাক রাস্তার মোড়ে ঘুরল। ধীরে ধীরে পেরোতে শুরু করলো সমবেত সঙ্গীত শিল্পীদেরকে। শতচ্ছিন্ন পোশাক পরা একজন গায়ক এগিয়ে গেল গাড়ির দিকে। ছেঁড়া গ্লাভে ঢাকা একটা হাত বাড়িয়ে দিয়েছে সামনে, সাহায্যের আশায়। গলা চড়িয়ে গাইছে গান। রাগী ভঙ্গিতে হর্ন বাজালো ড্রাইভার। হাতের ইশারায় সরে যেতে বলল ভিখারি গায়ককে। কিন্তু পেছনের প্যাসেঞ্জার সিটে বসা মাঝবয়সী মানুষটা কেন যেন এতটা নির্দয় হতে পারল না। বোতাম টিপে রিয়ার উইন্ডোর কাছ নামালো সে। খুচরো কিছু টাকা গুজে দিল বাড়িয়ে ধরা হাতটাতে। ঈশ্বর আপনার মঙ্গল করুন স্যার, চেঁচিয়ে বলে উঠল গায়ক। ইস্ট 15th স্ট্রিটের বয়েজ ক্লাবের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি আপনাকে। ধন্যবাদ। মেরি ক্রিসমাস স্যার। আশীর্বাদের পাশাপাশি খোলা মুখ থেকে ভকভক করে ভেসে এলো সস্তা মদের গন্ধ। বিরক্তিতে ঠোঁট বাঁকালো মাঝবয়সী আরোহী। জাহান নামে যাক ক্রিসমাস, বিড়বিড় করল সে। তাড়াতাড়ি আবার উঠিয়ে দিল জানালার কাছ। যানজটের মাঝখানে একটুখানি ফাঁকের সৃষ্টি হয়েছে দেখে তাড়াতাড়ি গাড়ি আগে বাড়ালো ড্রাইভার। কিন্তু কিছু দূর গিয়েই আবার ব্রেক কষতে বাধ্য হলো। বিশাল এক ভ্যান আচমকা বন্ধ করে দিয়েছে রাস্তা। শখেদে স্টিয়ারিং হুইলের উপর একটা ঘুষি বসালো ড্রাইভার। টেক ইট ইজি মেজর, শান্ত গলায় বলল মাঝবয়সী আরোহী। উত্তেজিত হয়ে লাভ নেই কোনো। এমন তো নয় যে রেগে গেলেই দ্রুত পৌঁছতে পারছো গন্তব্যে। জি জেনারেল, সসম্ভয়ে বলল ড্রাইভার। যদিও এ মুহূর্তে শ্রদ্ধা অনুভব করছে না যে সে মানুষটির প্রতি। না, জেনারেলকে এমনিতে অশ্রদ্ধা করে না মেজর কলিন ডেনমোর। কিন্তু আজ রাতের ব্যাপার ভিন্ন। খামখেয়ালির একটা সীমা থাকা উচিত। হতে পারে সে জেনারেলের এইড, কিন্তু ক্রিসমাসের সন্ধ্যায় কাউকে ডিউটির জন্য ডেকে পাঠানো মোটেই মেনে নেওয়া যায় না। তাও যদি সেটা কোনো গুরুত্বপূর্ণ দায়িত্ব হতো। ভাড়া করা একটা সিভিল গাড়ি চালাবার জন্য আর কাউকে বুঝি খুঁজে পায়নি লোকটা। পাবে কি করে? যাচ্ছে তো গোপনে ফুর্তি করতে। বিশ্বস্ত এইড ছাড়া আর কাউকে কি সেটা জানতে দেয়া যায়? না, যায় না, কারণ জেনারেল যাচ্ছে পতিতালয়ে। ক্রিসমাসের সন্ধ্যায় মার্কিন যুক্তরাষ্ট্রের চেয়ারম্যান অব জয়েন্ট চিফ অব স্টাফ যাচ্ছে দেহ পসারিণীদের সঙ্গে ফুর্তি করতে। ব্যাপারটা জানাজানি হলে বিরাট কেলেঙ্কারি বেঁধে যাবে। মেজরকে তাই যেতে হচ্ছে গোপনীয়তা নিশ্চিত করবার জন্য। গোলমাল দেখা দিলে সেটা সামাল দেবার জন্য। রাতভর আমোদ ফুর্তি করার পর পার মাতাল হয়ে যাবে জেনারেল। তখন ওকেই দায়িত্ব নিতে হবে তাকে বাড়ি পৌঁছানোর। দেখতে হবে টাকা পয়সার দিকটা। পতিতালয়ের কেউ যেন মুখ না খোলে। গত 3 বছরে বহুবার এভাবে জেনারেলের সঙ্গী হতে হয়েছে মেজর ডেনমোরকে। বিশ্বাস করা কঠিন, জাতির ভয়াবহ মুহূর্তগুলোতে এই মানুষটি কিভাবে বদলে যায়, হয়ে ওঠে রাষ্ট্রপতি থেকে শুরু করে পদস্থ সবার নির্ভরতার প্রতীক। অথচ আজ রাতে তার ছিটে ফোটাও অবশিষ্ট নেই লোকটার ভিতর।
সত্যি বলতে কি, মানুষটা গেগরি ওয়ার্নার না হয়ে অন্য কেউ হলে মেজর ডেনমোর রীতিমতো প্রতিবাদী করে বসত। হাজার হোক, ছোট পদের অফিসারদেরও পরিবারের সঙ্গে বড়দিন উদযাপনের অধিকার আছে। কিন্তু জেনারেলের কোনো আদেশ, তা যত উদ্ভটই হোক না কেন, অমান্য করতে পারবে না মেজর ডেনমোর। পারবে না অকৃতজ্ঞ হতে। কারণ বহু বছর আগে উপসাগরীয় যুদ্ধের সময় গুলিবিদ্ধ হবার পর এই জেনারেলই তাকে কাঁধে করে বয়ে আমেরিকান লাইনে ফিরিয়ে এনেছিল। তখন ডেনমোর ছিল তরুণ এক লেফটেন্যান্ট, আর ওয়ার্নার ছিল কর্নেল। এই লোকটার কারণেই আজও পৃথিবীতে শ্বাস ফেলছে মেজর ডেনমোর। কিছুতেই সে উপকারের প্রতিদান দেয়া সম্ভব নয়। জেনারেল যাই করুক না কেন, সব মুখ বুজে মেনে নিতে হবে তাকে। পার্ক অ্যাভিনিউয়ে পৌঁছে উত্তরমুখী পথ ধরল ক্যাডিলাক। এদিককার রাস্তা মোটামুটি ফাঁকা। ক্লাস থেকে পা সরিয়ে অ্যাক্সেলারেটরে চাপ দিয়ে বাড়ালো মেজর। হু হু করে গতি বেড়ে গেল গাড়ির। অল্প সময়ে পেরিয়ে এলো 15 ব্লক দূরত্ব। পার্ক আর লেক্সিংটনের মাঝামাঝি 71 স্ট্রিটের একটা ব্রাউন স্টোনের বিল্ডিংয়ের সামনে পৌঁছে গেল একটু পর। রাস্তার পাশে ফাঁকা একটা জায়গায় গাড়ি পার্ক করলো মেজর। তার সঙ্গে কোনো কথা বলল না জেনারেল। দরজা খুলে শান্ত ভঙ্গিতে নেমে গেল গাড়ি থেকে। বিল্ডিংয়ের সামনের চওড়া সিঁড়ি ধরে উঠে গেল সদর দরজার দিকে। পাল্লার উপরে পুরনো আমলের একটা ভারী কড়া ঝুলছে। ওটা নাড়তেই একহারা দীর্ঘদেহী এক মহিলা দরজা খুলল। টকটকে লাল রঙের সিল্কের একটা গাউন পরে আছে, গলায় দামি ডায়মন্ড নেকলেস। ড্রাইভিং সিটে বসে জেনারেলকে মহিলাটির সঙ্গে ভিতরে ঢুকে যেতে দেখল মেজর। মৃদু দীর্ঘশ্বাস ফেলল। রাতের ঠান্ডা বাতাস খাওয়া ছাড়া আর কিছু করার নেই এখন। কপাল ভালো হলে হয়তো ঘন্টা 3 পর আবার খুলে যাবে দরজাটা। নেশাতুর জেনারেলকে নিয়ে আসার সংকেত দেয়া হবে তাকে। কপাল খারাপ হলে রাতভরও অপেক্ষা করতে হতে পারে। পকেট থেকে মোবাইল ফোন বের করে স্ত্রীর নাম্বারে ডায়াল করল ডেনমোর। আরেক দফা ক্ষমা চাইতে হবে ক্যারোলিনের কাছে। ক্রিসমাসের সন্ধ্যায় ওকে এভাবে একা ফেলে আসার জন্য। শালার জেনারেল, বিড়বিড় করল মেজর। তার জন্য কোনোদিন না জানি ওর নিজের সংসারই তছনছ হয়ে যায়। পিছনের দরজা বন্ধ হয়ে যেতেই হলওয়ের আলো ছায়ার মাঝে জেনারেলকে জড়িয়ে ধরল দীর্ঘাঙ্গী মহিলা। গালে চুমু খেয়ে মদির গলায় বলল, হাই গ্রেগ ডার্লিং, তোমাকে খুব মিস করেছি আমরা। এতদিন আসনি কেন? এতদিন কোথায়, বলল জেনারেল। মাত্র তো 2 সপ্তাহ। ইউনিফর্ম পরা একজন কম বয়সী মেইড এগিয়ে এলো। ওভারকোট খুলতে সাহায্য করলো তাকে। ঘাড় ঘুরিয়ে মেয়েটাকে দেখল জেনারেল। আগে দেখেনি, নতুন এসেছে নিশ্চয়। দেখতে শুনতে চমৎকার। জেনারেলের চোখে লোভী দৃষ্টি ফুটল। ব্যাপারটা লক্ষ্য করে হেসে উঠল দীর্ঘাঙ্গী মহিলা। বলল, ও এখনো তোমার জন্য তৈরি নয় ডার্লিং। 2-1 মাস সময় দরকার সবকিছু শিখে নেবার জন্য। জেনারেলের হাতের মাঝে হাত ঢুকিয়ে দিল। এসো, তোমার জন্য আলাদা ব্যবস্থা রেখেছি আমি। দোতলার বিশাল একটা কামরায় অতিথিকে নিয়ে গেল মহিলা। ভিতরটা রঙিন, মোলায়েম আলোয় আলোকিত। জানালায় ভারী পর্দা, মেঝেতে পুরু গালিচা। দামি আসবাবপত্র শোভা পাচ্ছে ঘর জুড়ে। ঠিক মাঝখানে রয়েছে বড়সড় একটা বিছানা। তার পাশে নতমুখে দাঁড়িয়ে সুন্দরী দুটি মেয়ে। ভুরু কুচকালো জেনারেল। ডান দিকের আমেরিকান মেয়েটি পরিচিত। আগেও বেশ কবার তার শয্যা সঙ্গিনী হয়েছে, কিন্তু অন্য মেয়েটাকে এই প্রথম দেখছে। বিদেশি নিঃসন্দেহে, গায়ের চামড়া ল্যাটিনদের মতো বাদামি,
মাথায় কুচকুচে কালো কেশ খোপা করে রাখা হয়েছে। পরনে সাদা লিলেনের ফিনফিনে আলখাল্লা, প্রায় স্বচ্ছই বলা চলে। তলায় সুগঠিত শরীরের প্রতিটি আগ বাগ প্রকট হয়ে উঠেছে। দীর্ঘাঙ্গী মহিলার দিকে তাকিয়ে ভুরু নাচালো জেনারেল। নতুন মেয়ে? গিরিক, ফিসফিসিয়ে বলল মহিলা। সপ্তাহখানেক হলো যোগ দিয়েছে আমার এখানে, কিন্তু কাজের বাহার দেখে চমকে গেছি। এনজয় করবে তুমি, প্রমিস। নিঃশব্দ হাসি ফুটল জেনারেলের ঠোঁটে। মাথা ঝাঁকিয়ে সায় দিল নতুন মেয়েটির ব্যাপারে। দীর্ঘাঙ্গী মহিলাটিও হাসল। পায়ে পায়ে পিছিয়ে গেল সে, বেরিয়ে গেল কামরা থেকে, দরজা টেনে দিল। আধ ঘন্টার মধ্যেই অন্য এক জগতে চলে গেল জেনারেল। পুরো কামরা ভরে গেল অ্যাফিমের মেঘ আর দামি মদের গন্ধে। সম্পূর্ণ উদম হয়ে বিছানায় শুয়ে গোঙাতে থাকলো সে। মেয়ে দুটিও বিবস্ত্র হয়ে গেছে। প্রজাপতির মতো তাদের হাতগুলো ঘুরে বেড়াচ্ছে জেনারেলের সারা শরীরে, ছড়িয়ে দিচ্ছে সুখের আবেশ। গোল লাগা অবস্থাতেও মনে মনে গ্রিক মেয়েটির প্রশংসা করল জেনারেল। সত্যি কাজ জানে বটে। ক্ষণে ক্ষণে চরম পুলক এনে দিচ্ছে। কানের কাছে ফিসফিসিয়ে অবিরাম কি যেন বলছে গ্রিক ভাষায়। অর্থ বোঝা না গেলেও শরীরে শিহরণ তুলছে তার মদির কণ্ঠ। হঠাৎ সোজা হয়ে বসল গ্রিক মেয়েটি। বিছানা থেকে নামতে নামতে ইশারায় বাথরুম দেখালো সঙ্গিনীকে। মাথা ঝাঁকিয়ে তাকে যেতে ইশারা করলো আমেরিকান মেয়েটি। দ্বিতীয় জনের অভাব পূরণ করার জন্য উঠে পড়ল জেনারেলের শরীরের উপর। ঠোঁট ডুবিয়ে দিল তার ঠোঁটে। চুমো খেতে শুরু করলো ক্ষুধার্ত ভঙ্গিতে। দুজনে এতটাই ব্যস্ত হয়ে পড়ল, খেয়াল করলো না মাত্র 1 মিনিট পরেই আবার বাথরুম থেকে বেরিয়ে এসেছে গ্রিক মেয়েটি। এখন আর নগ্ন নয় সে, গাঢ় রঙের একটা টুইডের কোট পরে নিয়েছে। উঁচু হুড দিয়ে ঢেকে ফেলেছে মাথা। ছায়ার মাঝে কয়েক মুহূর্ত চুপচাপ দাঁড়িয়ে রইল মেয়েটা। তারপর সন্তর্পণে এগিয়ে গেল জানালার দিকে। কাছাকাছি পৌঁছে এক হাতে একটা পর্দার কিনার মুঠো করে ধরল। বড় করে শ্বাস নিয়ে এক ঝটকায় সরিয়ে দিল পর্দাটা। সঙ্গে সঙ্গে জানালায় বিকট শব্দ হলো। কাঁচ আর পাল্লা ভেঙে ভিতরে ঢুকে পড়ল লম্বা একজন মানুষ। র্যাপলিং করে ছাদের উপর থেকে নেমে এসেছে সে। পরনে কুচকুচে কালো পোশাক, মুখ ঢেকে রেখেছে স্কি মাস্ক দিয়ে। হাতে ভয়ঙ্কর দর্শন একটা পিস্তল, সাইলেন্সার লাগানো। চমকে উঠে জেনারেলের উপর থেকে বিছানায় চিত হয়ে পড়ল আমেরিকান মেয়েটি। লোকটাকে দেখে চেঁচিয়ে উঠল আতঙ্কে, কিন্তু চিৎকারটা হলো ক্ষণস্থায়ী। আত্মতায়ীর পিস্তলের এক গুলিতে নিথর হয়ে গেল সে। হতভম্বের মতো খুনির দিকে তাকালো জেনারেল। মাদকের নেশায় ঠিকমতো কাজ করছে না মাথা। ফিসফিসিয়ে জানতে চাইল, হু দ্য হেল আর ইউ? জবাব না দিয়ে আবার ট্রিগার চাপলো আত্মতায়ী। পরপর 3বার। মৃদু শব্দের সঙ্গে জেনারেলের বুক, পেট আর মাথা ফুটো হয়ে গেল। রক্তে ভেসে যেতে শুরু করলো বিছানা। নির্বিকার ভঙ্গিতে গ্রিক মেয়েটার দিকে ফিরল খুনি। মক্ষী রানী কোথায়? এগিয়ে গিয়ে দরজা খুলে ধরল মেয়েটা। জানালো নিচতলায়, ডান দিকের অফিস। কামরায় পাবে ওকে। লাল ড্রেস পরেছে, গলায় ডায়মন্ডের নেকলেস। মাথা ঝাঁকিয়ে কামরা থেকে বেরিয়ে গেল খুনি। পিছু পিছু গ্রিক মেয়েটা। অপ্রত্যাশিত শব্দে সচকিত হয়ে উঠল মেজর ডেনমোর। চিন্তার সুতো ছিঁড়ে গেছে। ব্রাউন স্টোনের বাড়িটার দিকে তাকিয়ে কান পাতল সে। ভিতর থেকে চেঁচামেচির শব্দ ভেসে আসছে। না, চেঁচামেচি না, চিৎকার, আতঙ্কিত চিৎকার, বহু কণ্ঠের। কিংকর্তব্য ঠিক করার আগেই ঝট করে খুলে গেল সদর দরজা। ভেতর থেকে ছিটকে বেরিয়ে এলো দুটো ছায়ামূর্তি, একজন নারী, অন্যজন পুরুষ। পুরুষটির হাতে একটা পিস্তল। ঝড়ের বেগে সিঁড়ি টপকে নিচে নামতে নামতে কোমরের বেল্টে গুজে ফেলল অস্ত্রটা। পেভমেন্টে
নেমেই সঙ্গিনীকে নিয়ে ঊর্ধ্বশ্বাসে ছুটতে শুরু করলো। খোলা দরজা দিয়ে এখন ভালোমতো ভেসে আসছে চিৎকার চেঁচামেচির আওয়াজ। বুকের ভিতর সতর্ক ঘণ্টা বেজে উঠল মেজরের। হাত বাড়িয়ে গ্লোভস কম্পার্টমেন্ট খুলে ফেলল সে। বের করে আনলো নিজের সার্ভিস রিভলভার। ওটা হাতে নিয়ে গাড়ি থেকে নামলো, ছুটলো বাড়ির দিকে। এক এক লাফে 2-3টে করে ধাপ পেরোলো মেজর। সিঁড়ি ভেঙে উঠে এলো উপরে। সদর দরজা পেরিয়ে ঢুকে পড়ল বাড়ির ভিতর। স্বল্প বসনা একদল মেয়েকে দেখতে পেল সামনে। হলওয়েতে ছোটাছুটি করছে তারা। শেষ প্রান্তে উপর হয়ে পড়ে আছে দীর্ঘাঙ্গী মহিলাটি। পরনে লাল পোশাক আর রং আর রক্ত মিলেমিশে একাকার। মাথার পিছনে একটা বুলেটের গর্ত। সম্ভবত পালাবার চেষ্টা করেছিল। পেছন থেকে তাকে গুলি করেছে খুনি। পাশ দিয়ে দৌড়ে পালাচ্ছিল একটা মেয়ে। খপ করে তার হাত চেপে ধরল মেজর। কর্কশ গলায় জানতে চাইল, কোথায় উনি? দোতলায়, কাঁদতে কাঁদতে জানালো মেয়েটি। ঝট করে ঘুরল মেজর। বাড়ির কারুকাজ করা সিঁড়ি ধরে ছুটল দোতলায়। ল্যান্ডিংয়ে পৌঁছে গেল কয়েক সেকেন্ডের মধ্যে। গতি কমালো না। বাঁকে মোড় নিয়ে একটা করিডোরে ঢুকে পড়ল। কামরাটা চেনা আছে তার। প্রতিবার ওই একই কামরায় রাত কাটায় জেনারেল। দরজা ঠেলে ভিতরে ঢুকেই থমকে গেল মেজর ডেনমোর। এই প্রথম মৃতদেহ দেখছে না সে, কিন্তু জেনারেলকে এ অবস্থায় দেখবে আশা করেনি। বিবস্ত্র, রক্তে রঞ্জিত, পাশে নগ্ন এক পতিতার লাশ সহ। চরম অসম্মানের মৃত্যু বোধ হয় একেই বলে। বমি পেল তার। মূর্তির মতো কতক্ষণ দাঁড়িয়েছিল তা বলতে পারবে না, কিন্তু সংবিত ফিরতেই নিজেকে সামলে নিল ডেনমোর। চোয়াল শক্ত করে বেরিয়ে এলো কামরা থেকে। দরজা টেনে দিয়ে বাইরে থেকে ছিটকিনি আটকালো। করিডোরের ওপাশ থেকে কয়েকটা মেয়ে উকি দিচ্ছে। তাদের দিকে হুমকির ভঙ্গিতে রিভলভার তাক করলো। চলে যাও এখান থেকে, চেঁচিয়ে উঠল মেজর। খবরদার, এদিকে কাউকে দেখতে পেলেই গুলি করব আমি। নিচে গিয়ে সবাইকে জানিয়ে দাও কথাটা। পরিমরি করে ছুটে পালালো মেয়েগুলো। দীর্ঘশ্বাস ফেলে পকেট থেকে মোবাইল ফোন বের করলো ডেনমোর। মেমোরিতে রাখা একটা নাম্বারে ডায়াল করলো। কাঁপা কাঁপা গলায় বলল, হ্যালো। গম্ভীর মুখে ওভাল অফিসে এসে ঢুকলেন মার্কিন প্রেসিডেন্ট। সেক্রেটারি অব স্টেট আর সিআইএ ডিরেক্টর অপেক্ষা করছিলেন ভিতরে। তাকে দেখতে পেয়ে উঠে দাঁড়ালেন। চুপচাপ নিজের চেয়ারে বসলেন প্রেসিডেন্ট। কিছু বললেন না। অনুমতির অপেক্ষায় মিনিট খানেক দাঁড়িয়ে থাকলেন দুজনে। শেষ পর্যন্ত ইতস্তত করে বসে পড়লেন মুখোমুখি। মিস্টার প্রেসিডেন্ট, গলা খ্যাকারি দিয়ে বলতে শুরু করলেন সেক্রেটারি অব স্টেট, কিন্তু থেমে গেলেন প্রেসিডেন্টের বাধা পেয়ে। কি ঘটেছে তার রিপোর্ট দেওয়ার প্রয়োজন নেই, থমথমে গলায় বললেন তিনি। অলরেডি সব জানতে পেরেছি আমি। আপনারা ব্যাপারটা কিভাবে ট্যাকেল করছেন তা বলুন। নিউ ইয়র্ক পুলিশ অপারেট করছে, বললেন সিআইএ ডিরেক্টর। আমাদের কপাল ভালো, জেনারেলের এইড দরজা আটকে পাহারা দিচ্ছিল। আমাদের লোক পৌঁছাবার আগে কাউকে ভিতরে ঢুকতে দেয়নি। পুলিশ আর পেসের লোক ঢুকবার আগে ক্রাইম সিন ক্লিন আপ করে নিতে পেরেছি আমরা। এ তো ড্যামেজ কন্ট্রোল। অধৈর্য গলায় বললেন প্রেসিডেন্ট। ও ব্যাপারে আমার কোনো আগ্রহ নেই। আমি জানতে চাইছি আপনাদের আইডিয়ার কথা। কি ঘটেছে আসলে? নিউ ইয়র্কের আরেকটা সাধারণ হোমসাইড এটা হোমিসাইড এটা, নাকি অন্য কিছু? অন্য কিছু, বললেন সিআইএ ডিরেক্টর। নিঃসন্দেহে এফবিআই ডিরেক্টরের সঙ্গে আলাপ হয়েছে আমার। সব কিছু খুঁটিয়ে খুঁটিয়ে পরীক্ষা করেছে ওরা। পুরোটাই নিখুঁতভাবে প্ল্যান করা, প্রফেশনাল হিট। চমৎকারভাবে সারা হয়েছে কাজটা। একটা সূত্র রেখে যাওয়া হয়নি পিছনে। এমনকি পতিতালয়ের মালিক মহিলাকেও খুব কাছ থেকে খুন করা হয়েছে, যাকে তার কাছ যাতে তার কাছ থেকে
কোনো তথ্য না পাই আমরা। কে দায়ী জানতে চাইলেন প্রেসিডেন্ট। বলা কঠিন। বুলেটগুলো পরীক্ষা করা হয়েছে। গ্রাস বুরিয়া অটোমেটিক থেকে ফায়ার করা হয়েছে। ওটা রাসান পিস্তল। রাসান ইন্টেলিজেন্স ব্যবহার করে। কাজেই কাজটা ওদের হতে পারে। অসম্ভব, প্রতিবাদ করলেন সেক্রেটারি অব স্টেট। ইতিমধ্যে রাসান অ্যাম্বাসাডারের সঙ্গে কথা হয়েছে আমার। ব্যাপারটার আভাস দিতেই কসম কেটে বলেছেন এর মধ্যে তাদের কোনো হাত নেই। কথাটা বিশ্বাস করেছি আমি। জেনারেল ওয়ার্নার রাসান ইস্যুতে বহুবার ওদের পক্ষ নিয়েছেন। ওকে খুন করলে ওদেরই ক্ষতি। তাছাড়া ওই পিস্তল ইউরোপের যে কোনো জায়গায় কিনতে পাওয়া যায়। সেক্ষেত্রে আর কোনো সাসপেন্ড আছে আপনার হাতে? সিআইএ ডিরেক্টরের দিকে ফিরলেন প্রেসিডেন্ট। বহু। আল কায়দা, চাইনিজ ইন্টেলিজেন্স, নর্থ কোরিয়ান, লিস্ট অনেক লম্বা। কাজ ঝাঁকালেন ডিরেক্টর। কিন্তু আমাদের হাতে কোনো প্রমাণ নেই। টেরোরিস্ট অর্গানাইজেশন হলে এতক্ষণে কৃতিত্ব দাবি করত, কিন্তু করেনি। আর ইন্টেলিজেন্স কমিউনিটি এসব ব্যাপারে কখনো ঢাকঢোল পেটায় না। আমরা এই মুহূর্তে সম্পূর্ণ অন্ধকারে, মিস্টার প্রেসিডেন্ট। তাহলে আলোয় আসার ব্যবস্থা নিন, রাগী গলায় বললেন প্রেসিডেন্ট। আমাদের জয়েন্ট চিফ অব স্টাফকে খুন করা হয়েছে। ব্যক্তিগত জীবনে ওর কি বদ অভ্যাস ছিল সেটা বড় কথা নয়। বড় কথা হলো দেশের জন্য জেনারেল ওয়ার্নার ছিল এক অমূল্য সম্পদ, সত্যিকার বীর। যেই এর পিছনে জড়িত থাকুক তাকে কিছুতেই পার পেতে দেয়া যায় না। যা খুশি করুন, বাট আই ওয়ান্ট দ্যাট সান অব বিস। ইয়েস মিস্টার প্রেসিডেন্ট, সমস্যারে বলে উঠলেন সেক্রেটারি অব স্টেট আর সিআইএ ডিরেক্টর। তারপর বেরিয়ে এলেন ওভাল অফিস থেকে। 2 ইলিয়া ইভানোভিচ। বিছানার পাশ থেকে তীক্ষ্ণ কণ্ঠে ডেকে উঠলেন বৃদ্ধা মহিলাটি। হাতে একটা ব্রেকফাস্ট ট্রে ধরে রেখেছেন। তুমি এখনো ঘুমাচ্ছ? সেই কখন থেকে ডাকছি, ওঠো বলছি, নইলে কিন্তু মাথায় পানি ঢেলে দেব। বালিশে মুখ গুজে রেখেছিলেন ডক্টর ইভানোভিচ। স্ত্রীর ধমকে চিত হলেন। আস্তে আস্তে খুললেন চোখ। গঙ্গানির মতো শব্দ করে বললেন, সাত সকালে যন্ত্রণা না করলে হয় না? ছুরি কাটাতে এসেছি এখানে, তোমার রুটিন ফলো করবার জন্য না। উফ, মাথাটা ঝিমঝিম করছে। মাথা ঝিমঝিম করছে নিজেরই দোষে। কাল রাতে অত মদ গিলতে কে বলেছিল? আরেকটু হলে তো লাইটার দিয়ে সিগারেটের বদলে নিজের দাড়ি জ্বালিয়ে দিচ্ছিলে। হুম, মনে পড়েছে। ইউরি ঝাঁপিয়ে পড়েছিল আমার উপর। দাড়িতে হাত বোলালেন ইভানোভিচ। একটু উঁচু হয়ে খাটের ব্যাক রেস্টে হেলান দিয়ে বসলেন। বেডসাইড টেবিলে টেরে নামিয়ে রাখলেন মিসেস ইভানোভিচ। স্বামীর পাশে বসে বললেন, কপাল ভালো, আমাদের ছেলে তোমার মতো কৌতূহলী স্বভাবের হয়নি। তাহলে গালে হাত দিয়ে দেখতে বসে যেত দাড়িতে আগুন লাগলে কি হয়। হেসে ফেললেন ইভানোভিচ। হ্যাঁ, কপাল ভালো বটে। বিজ্ঞানী না হয়ে আমাদের ছেলে সৈনিক হয়েছে। ওঠো এখন, বাইরে কি সুন্দর রোদ উঠেছে। এমন সকালে কম্বল মুড়ি দিয়ে শুয়ে থাকার কোনো মানে হয় না। নাস্তা করে নাও, তারপর আমরা একটু বারান্দায় বসবো। জানালা দিয়ে বাইরে তাকালেন ইভানোভিচ। হ্যাঁ, সকালটা সত্যিই সুন্দর। বাড়ির গা ঘেঁষে দাঁড়িয়ে থাকা গাছপালার মাথায় জমে থাকা বরফের মুকুট গলে গলে পড়ছে। দেখতে ভারী ভালো লাগছে। একটা সিগারেট দেবে? বললেন তিনি। জুস খাবার আগে না। হাত বাড়িয়ে টেরে থেকে একটা গিলাস তুলে নিলেন মিসেস ইভানোভিচ। ফ্রিজ ভর্তি ফলের জুস। কে খাবে ওসব? ইউরি তো ঠাট্টা করছে। বলছে ওগুলো নাকি তোমার দাড়ির আগুন নেভানোর জন্য জমা করেছি। ছেলে তোমার ভালোই রসিক হয়েছে, বললেন ইভানোভিচ। তারপর অনুমান করলেন
প্লিজ ডার্লিং। অনুনয় করলেন, প্লিজ ডার্লিং, একটা সিগারেট তুমি না হয় ধরিয়ে দাও। কথা দিচ্ছি লাঞ্চের আগে আর চাইবো না। তোমাকে নিয়ে আর পারি না, বিরক্ত গলায় বললেন মিসেস ইভানোভিচ। তবে ঝুঁকে বেডসাইড টেবিলের ডয়ার থেকে সিগারেটের প্যাকেট বের করলেন। একটা সিগারেট গুঁজে দিলেন স্বামীর ঠোঁটে। লাইটার উঁচু করে বললেন, আগুন জ্বালার সময় আবার শ্বাস ছিল না। কাল রাতের অ্যালকোহল তোমার ফুসফুসেও পৌঁছে গেছে বলে আমার ধারণা। শেষে জ্বলে পুড়ে মরবে। রাশার শ্রেষ্ঠ নিউক্লিয়ার ফিজিস্ট ফিজিস্টকে খুন করার অভিযোগে জেলে যেতে হবে আমাকে। ফিজিসিস্টকে খুন করার অভিযোগে জেলে যেতে হবে আমাকে। স্ত্রীর টিটকিরি শুনে মুখ বাঁকালেন ইভানোভিচ। আমি মরলেও আমার কাজ থেমে থাকবে না। না হয় পুল্লামি সিগারেটের আগুনে। লাইটার জ্বলে উঠলে সিগারেট ধরালেন। আয়েশ করে তাতে টান দিয়ে ভকভক করে ধোঁয়া ছাড়লেন। বললেন, তোমার ছেলে কোথায়? রাইফেল পরিষ্কার করছে। অতিথিরা ঘণ্টাখানেকের মধ্যে এসে যাবে বলে শুনেছি। দুপুরে শিকারে যাবার কথা। উফ, আমি তো ভুললেই গিয়েছিলাম। ঝট করে পেট খাড়া করলেন ইভানোভিচ। একটু করুণ মুখভঙ্গি ফুটল তার চেহারায়। আচ্ছা, আমাকে কি যেতেই হবে? ছেলের পার্টনার হয়েছ, না গেলে চলবে কেমন করে? সেদিন ডিনারের সময় সবার সামনে তো খুব বড়াই করলে। বাপ বেটা মিলে সবচেয়ে বড় শিকারটা ঘরে আনবে। এখন কথা ঘোরাতে পারবে? বড়াই না, আসলে কথাটা বলেছি বিবেকের দংশনে, ইউরিকে খুশি করবার জন্য। ছেলেটা বড় হবার সময় আমাকে একেবারেই কাছে পায়নি। সারা জীবন তো আমাকে ল্যাবরেটরিতে মুখ গোজা অবস্থায় দেখেছে। একটু হাসলেন মিসেস ইভানোভিচ। এখন সময় তার প্রায়শ্চিত্ত করবার। তাছাড়া খোলা বাতাসে একটু ঘোরাঘুরি করলে সেটা তোমার শরীরের জন্য ভালো হবে। তাড়াতাড়ি সিগারেট আর নাস্তা সেরে নাও, তারপর তৈরি হও শিকারে যাবার জন্য। স্ত্রীর হাতে হাত রাখলেন বৃদ্ধ বিজ্ঞানী। হ্যাঁ, এখন মনে হচ্ছে সত্যি ছুটিতে এসেছি। শেষ কবে তোমাদেরকে নিয়ে কোথাও গেছি তা মনে পড়ে না। পড়ে না তার কারণ যাওনি কখনো। তবে তা নিয়ে আমার কোনো অভিযোগ নেই। তোমার মতো কর্মঠ মানুষ আমি আর কোথাও দেখিনি। কাঁধ ঝাঁকালেন ইভানোভিচ। রাশান আর্মিকে ধন্যবাদ, আমার ছেলেকে শেষ পর্যন্ত ছুটি দিয়েছে। ওই তো ছুটির দরখাস্ত করেছে। তোমার সঙ্গে কয়েকটা দিন কাটাবার ইচ্ছে ওর। খুব ভালো। ইউরিকে আমি ভালোবাসি, কিন্তু ওর সম্পর্কে বলতে গেলে কিছুই জানি না আমি। খুব ভালো অফিসার, সবার মুখে তাই শুনেছি। ওকে নিয়ে তোমার গর্ববোধ করা উচিত। করিনা কে বলল? সমস্যা হলো তেমন কোনো মিল নেই আমাদের মধ্যে। কি নিয়ে ওর সঙ্গে কথা বলবো তা বুঝি না। অবাক হচ্ছি না, গত 2 বছরে তোমাদের তো বলতে গেলে দেখাই হয়নি। ব্যস্ত ছিলাম আমি। কাজে ডুবে গেলে দুনিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে যাই, কথা সবাই জানে। সেসব পুরনো কথা। স্বামীর কাঁধে হাত রাখলেন মিসেস ইভানোভিচ। কিন্তু এখন কোনো কাজ নেই তোমার। আগামী 3 সপ্তাহের জন্য তুমি সেফ একজন বাবা এবং স্বামী। পরিবারকে সময় দেবে। প্রতিজ্ঞার কথা ভুলে যেও না। তাড়াতাড়ি বিছানা ছাড়ো। শিকারে গিয়ে ছেলের সঙ্গে ঘনিষ্ঠতা গড়ে তুলবে তুমি। হ্যাঁ, শিকার। ছেলে আবার ফায়ারিং দেখে খেপে যায় কিনা ভাবছি। গত 20 বছরে বন্দুক ছুঁয়ে দেখিনি। যাই করো, ইউরি কিছুই মনে করবে না, নরম গলায় বললেন মিসেস ইভানোভিচ। তোমাকে এতদিন পর কাছে পাচ্ছে, এটাই ওর জন্য সবচেয়ে বড় ব্যাপার। পুরো তুষার মারিয়ে পুরনো আস্তবলের কাছে পৌঁছল লেফটেন্যান্ট ইউরি ইভানোভিচ। ঘাড় ফিরিয়ে তাকালো 3তলা উঁচু মূল খামার বাড়ির দিকে। সকালের উজ্জ্বল রোদে ঝলমল করছে
অ্যালাবেস্টারের তৈরি প্রাচীন প্রাসাদোপম বাড়িটা। ঘন গাছপালা আর তুষারের চাদরের মাঝে মাথা উঁচু করে সদম্ভে দাঁড়িয়ে আছে ওটা, এমন একটা সময়ের প্রতীক হয়ে, যা বহু আগেই পেরিয়ে গেছে। বিখ্যাত পিতার সন্তান সে, দ্য গ্রেট ইলিয়া ইভানোভিচ বলে বলে সবাই চেনে ওর বাবাকে। পশ্চিমা দুনিয়ার বড় বড় নেতারা এই দুর্দান্ত মেধাবী মানুষটিকে শ্রদ্ধার চোখে দেখেন, তাকে ভয় করেন। বলা হয়ে থাকে, মাথার ভিতর সবসময় অন্তত 10 রকম নিউক্লিয়ার ওয়েপনের ডিজাইন নিয়ে ঘোরেন তিনি। একটা মিউনিশন ডিপোতে কয়েক ঘন্টা কাটাতে দিলেই ইভানোভিচ এমন যে কোনো বোমা তৈরি করে ফেলতে পারবেন, যা দিয়ে গোটা লন্ডন কিংবা ওয়াশিংটনকে ধুলোয় মিশিয়ে দেয়া যাবে। এমনই মানুষ ইলিয়া ইভানোভিচ। সমালোচনা কিংবা সাধারণ আইনকানুনের ঊর্ধ্বে, আমলাতন্ত্র এবং সনাতন রাজনীতির ঘোর বিরোধী। প্রকাশ্যে এমন সব বক্তব্য দেন যাতে ঝড় ওঠে পুরো দেশে, কিন্তু তারপরেও তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবার সাহস পায় না সরকার। এমন জিনিয়াসকে খেপিয়ে দিলে তাতে গোটা রাশার পায়েই কুড়াল মারা হবে। এ কারণে সবাই ডক্টর ইভানোভিচের সঙ্গে সখ্য গড়তে চায়, তার সঙ্গে পরিচয় কিংবা ঘনিষ্ঠতা গড়ে আইনের হাত থেকে কিছুটা বাঁচার জন্য একটা ঢাল পাবার চেষ্টা আর কি। এমনিতে এসব সুযোগ সন্ধানীদেরকে খুব একটা পাত্তা দেন না ইভানোভিচ, কিন্তু মাঝে মাঝে তার ব্যতিক্রম না ঘটিয়ে উপায়ও থাকে না। আজ তেমনই একটা দিন। যে দুই অতিথি ডক্টর ইভানোভিচের খামার বাড়িতে আসছেন, তারা বলতে গেলে জোর করেই নিমন্ত্রণ আদায় করেছেন। একজন হলেন ভিলনিয়াসে ইউরির ব্যাটালিয়নের কমান্ডার। অন্যজনের পরিচয় জানা নেই ওর, শুধু শুনেছে কমান্ডারের ঘনিষ্ঠ বন্ধু তিনি, মস্কো থেকে আসছেন। ইউরির ক্যারিয়ারকে তুঙ্গে নিয়ে যাওয়ার ক্ষমতা নাকি তার আছে। কথাটা ভালো লাগেনি তরুণ লেফটেন্যান্টের। পিতার পরিচয় কিংবা প্রভাবের জোরে নয়, নিজের যোগ্যতায় জীবনের প্রতিটি ধাপ অতিক্রম করতে চায় ও। সন্দেহ নেই ওর কেরিয়ারের কথা ভেবে দুই অতিথিকে আপ্যায়ন করতে রাজি হয়েছেন ডক্টর ইভানোভিচ। সেটা ইউরির জন্য আরও বিব্রতকর ব্যাপার। ইচ্ছে হয়েছিল মানা করে দেবার জন্য বাবাকে বলতে, কিন্তু পারেনি, ওর কমান্ডারের প্রতি শ্রদ্ধার কারণে। পুরো রাশান আর্মিতে যদি একজন মানুষের ও ডক্টর ইভানোভিচের ঢাল পাবার দাবি থাকে, সেটা কর্নেল ভাচিলি রোমানভের। আর্মির ভিতরে চলতে থাকা দুর্নীতির প্রতিবাদে সোচ্চার কর্নেল। কিছুদিন আগে প্রকাশ্যে উচ্চপদস্থ বেশ কিছু কর্মকর্তার সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়েছিলেন। সরকারি অর্থের অপব্যবহার, সাধারণ সৈনিকদের কল্যাণের টাকায় সিনিয়রদের পকেট ভরা নিয়ে মোটামুটি হইচই শুরু করে দিয়েছিলেন তিনি। ফলাফল হিসেবে কেরিয়ার থমকে গেছে কর্নেল রোমান ভের। সভ্য জগৎ থেকে বহুদূরে ভিলনিয়াসের দুর্গম এলাকায় ব্যাটালিয়ন কমান্ডার হিসেবে অলিখিত নির্বাসন দেয়া হয়েছে তাকে। গত 6 মাস থেকে ওখানেই কাজ করছে ইউরি। খুব কাছ থেকে দেখেছে কর্নেলকে, তার প্রতি শ্রদ্ধায় ভরে উঠেছে অন্তর। পরিণতির তোয়াক্কা না করে যে মানুষ নীতির প্রশ্নে অবিচল থাকে, তাকে শ্রদ্ধা না করে উপায় কি? এমন একজন মানুষ ওর বাবার সঙ্গে একটা দিন কাটাতে চাইলে তাতে আপত্তি জানানো যায় না। নিজের প্রভাব খাটিয়ে কর্নেল রোমান ভকে যদি সাহায্য করেন ডক্টর ইভানোভিচ, ক্ষতি কোথায়? ইউরির মতো খুঁতখুত করছে শুধু দ্বিতীয় অতিথির কথা ভেবে। কে সে? কোত্থেকে আসছে? কি চায় ওর বাবার কাছে? আস্তাবলের কাছে পৌঁছে গেছে ইউরি। দরজা খুলে ভিতরে পা রাখলো। মাঝখান দিয়ে চলে গেছে দীর্ঘ করিডোর। দুপাশে সারি বেঁধে তৈরি করা ঘোড়া রাখার স্টল। এখন অবশ্য সবগুলো খালি। অযত্ন অবহেলায় কাঠের দেয়াল ভগ্ন প্রায়। সবখানে ঘুন পোকার বাসা।
কিন্তু এককালে তেজি চমৎকার সব ঘোড়া থাকতো এখানে। বাতাসে এখনো যেন ভেসে বেড়াচ্ছে সেসব ঘোড়ার হেরেস্বার হেরেস্বারব খুরের খটখটানি। এখন সব বদলে গেছে। এই খামার, সেই সঙ্গে গোটা দেশ। মহাপরাক্রমশালী সোভিয়েত ইউনিয়ন ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে। নিজের ছায়া হয়ে কোনো মতে টিকে আছে রাশা। দীর্ঘশ্বাস বেরিয়ে এলো তরুণ লেফটেন্যান্টের বুক চিরে। করিডোর পেরিয়ে আস্তবলের শেষ প্রান্তে গেল ইউরি। ওখানে আরেকটা বড় দরজা আছে। সেটা খুলে বেরিয়ে এলো আস্তবলের তুষারাবৃত পিছন দিকটায়। দূরে কি যেন দৃষ্টি আকর্ষণ করল ওর। চোখ পিটপিট করে তাকালো ওদিকে। বনভূমির কিনারে ট্রাক দেখা যাচ্ছে, পায়ের ছাপ, কিন্তু এলো থেকে। মস্কো থেকে নিয়োগ পাওয়া দুই ভীত এখনো বাড়ির ভিতরে। গেমকিপাররা থাকছে খামার বাড়ি থেকে বেশ কিছুটা দূরে, আলাদা ব্যারাকে। তাহলে এদিকে এলোকে? আনমনে মাথা নাড়ল ইউরি। না, নিশ্চয় ভুল হচ্ছে ওর। পায়ের ছাপগুলো যে মানুষেরই তা ভাবছে কেন? এদিকটায় বুনো প্রাণীর অভাব নেই। ভাল্লুক বা হরিণ, যে কোনো জানোয়ার হতে পারে। সকালের রোদে বরফ গলতে শুরু করেছে। কিনার গলে যাওয়ায় হয়তো বা ওসব ছাপই মানুষের ছাপের মতো লাগছে। ব্যাপারটা নিয়ে আর বেশি মাথা ঘামালো না ইউরি। যথেষ্ট প্রাতঃভ্রমণ করেছে। বাড়িতে ফিরে গিয়ে তৈরি হওয়া দরকার। অতিথিরা এসে পড়বেন খুব শীঘ্রই। উল্টো ঘুরে আবার হাঁটতে শুরু করলো। ঘণ্টাখানেক পর হাজির হলেন কর্নেল রোমানভ আর তার সঙ্গী। অযাচিত অতিথি, তাই অস্বস্তিকর পরিস্থিতি দেখা দেবে এমন ধারণা করেছিল ইউরি। তবে সেসবের কিছুই ঘটল না। বিখ্যাত বিজ্ঞানীর সামনে কর্নেল রোমানভ শুরুতে কিছুটা আড়ষ্ট হয়েছিলেন, কিন্তু হাসি ঠাট্টার মাধ্যমে তাকে সহজ করে দিলেন ডক্টর ইভানোভিচ। ছেলের কেরিয়ার নিয়ে নানা ধরনের প্রশ্ন করতে শুরু করলেন। ব্যাপারটা কিছুটা বিব্রত করে তুলল ইউরিকে। জুস আর কফি পরিবেশন করা হলো। তাতে চুমুক দিতে দিতে গপ্পে গল্পে মেতে উঠলেন তিনজনে। অল্প সময়ের মধ্যে মস্কো থেকে আসা কর্নেল রোমানভের সঙ্গীটি আসরের প্রাণ হয়ে উঠলেন। ভদ্রলোকের নাম নিকোলাই পুরোশিন। পুরোশিন ক্ষমতাসীন পার্টির লোক। মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল প্ল্যানিংয়ের গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত। একই সার্কেলের বেশ কিছু পরিচিত বন্ধুবান্ধব বেরিয়ে পড়ল ডক্টর ইভানোভিচের সঙ্গে আলাপে। তাছাড়া জানা গেল বিখ্যাত বিজ্ঞানীটির মতো তিনিও মস্কোর আমলাতন্ত্রের ব্যাপারে নেতিবাচক মনোভাব পোষণ করেন। খুব শীঘ্রই ডক্টর ইভানোভিচ তার সঙ্গে ঘনিষ্ঠ হয়ে উঠলেন। খানিক পর দেখা গেল প্রসেনকে তুমি বলে সম্বোধন করছেন। ড্রয়িং রুমে রাজনৈতিক আলোচনার ঝড় উঠল। তুমি একটা জিনিস বটে, নিকোলাই। প্রসেনের একটা মন্তব্য শুনে হাসতে হাসতে বললেন ইভানোভিচ। আপনিও কম যান না। পাল্টা হাসি ফুটল প্রসেনের ঠোঁটে। আমাদের মধ্যে অনেক মিল। বুঝে শুনে কথা বলো। ইশারায় কর্নেল রোমানভ আর ইউরিকে দেখালেন ইভানোভিচ। আর্মির লোক, আমাদের নামে না রিপোর্ট করে দেয়, তাহলে ওদের বেতন আটকে দেব আমি। আপনিও একটা ব্যাকফায়ার করবার মতো বোমা বানিয়ে দিতে পারবেন। হাসিতে ছেদ পড়ল ডক্টর ইভানোভিচের। সত্যি বলতে কি, অমন বোমার কথা বহুবার ভেবেছি আমি। মানে, দেশটা যখন সোভিয়েত ইউনিয়ন ছিল, যখন ধ্বংসের পথে হাঁটছিল সবাই। ঠিকই বলেছেন, সায় দিলেন প্রসেন। বহু অপচয় করেছি, হয়তো বহু অপচয় করেছি আমরা। টাকাগুলো যদি দেশের কল্যাণে ব্যবহার করা হতো, হয়তো বা মাদার রাশা এভাবে টুকরো টুকরো হয়ে যেত না। ক্ষণিকের জন্য নীরবতা নেমে এলো ড্রয়িং রুমে। পরিবেশটা ভারী হয়ে উঠেছে। খানিক পরে গলা খেকারি দিয়ে ডক্টর
ইভানোভিচ বললেন, থাক, এসব নিয়ে এখন আর কথা না বলাই ভালো। চলো শিকারে যাই, গেমকিপাররা অপেক্ষা করছে। বছরের এ সময়টা নাকি শিকারের জন্য খুবই ভালো। আমার ছেলেকে কথা দিয়েছি সবচেয়ে বড় শিকারটা উপহার দেব ওকে। প্রস্তুতি নিয়ে এসেছে তো এসেছো তো তোমরা? অবশ্যই, বললেন প্রসীন। কোনো কিছুর অভাব থাকলে আমার কাছ থেকে নিতে পারো, বুট, কোট কিংবা ভদকা। খবরদার বাবা, বলে উঠল ইউরি, শিকারে যাবার আগে ড্রিঙ্কস চলবে না। রোমানভের দিকে তাকিয়ে হাসলেন ইভানোভিচ। ওকে ভালোই ট্রেনিং দিয়েছেন আপনারা, কর্নেল। একটু লজ্জিত ভঙ্গিতে হাসলেন রোভানভ। আপনারা কিন্তু আজ এখানেই থাকছেন, বললেন ইভানোভিচ। যাবার কথা শুনতে চাই না। মস্কোর আবহাওয়া ভালো, কিন্তু ওখানে এখানকার মতো তাজা খাবার পাবেন না। শুধু খাবার, ভুরু নাচালেন প্রসীন। ভদকা পাওয়া যাবে না? সে আর বলতে, হাসলেন ইভানোভিচ। থাকছ তো থাকছ তো থাকছি ডক্টর, আপনার সঙ্গে অনেক কথা আছে আমার। রাইফেলের অকস্মাৎ গর্জনে খান খান হয়ে গেল বনভূমির নির্জনতা। দুপুরের গরম রোদ আর থমকে থাকা বাতাসের মাঝে কেমন ভোঁতা শোনালো আওয়াজটা। আকাশে আতঙ্কিত ভঙ্গিতে ডানা ঝাপটাতে থাকা বেশ কিছু পাখি নজরে পড়ল। পালাবার চেষ্টা করছে শিকারীদের নাগাল থেকে। উত্তেজিত কণ্ঠ শুনতে পেল ইউরি, তবে দূরত্বের কারণে কথাগুলো বোঝা গেল না। পিতার দিকে তাকালো। 60 সেকেন্ডের মধ্যে যদি হুইসেল শোনা যায় তাহলে বুঝতে হবে ওরা শিকারের গায়ে গুলি লাগাতে পেরেছে, বলল ও। ধ্যাত্তেরি, বিরক্ত গলায় বললেন ডক্টর ইভানোভিচ। গেম কিপারগুলো তো দেখি কিছুই জানে না। আমাকে কসম কেটে বলেছে বনের এ অংশে লেকের ধারে সমস্ত শিকার মেলে। সেজন্যই তো নিজে এদিকে এলাম, আর প্রসীনদেরকে পাঠালাম অন্যদিকে। আমাদের আগে ওরা শিকার পায় কিভাবে? সে কি, বিস্মিত গলায় বলল ইউরি। এভাবে বুঝি হারাবার প্ল্যান করেছো ওদেরকে? অলসো ফেয়ার ইন লাভ অ্যান্ড ওয়ার, দার্শনিকের ভঙ্গিতে বললেন ইভানোভিচ। শিকারে এসেছি আমরা, যুদ্ধে নয়, বলল ইউরি। ভুরু কুচকে তাকালো পিতার রাইফেলের দিকে। সেফটি রিলিজ করে রেখেছো কেন বাবা? পিছন দিকে খসখসানির মতো কি যেন শুনলাম একটু আগে, বললেন ইভানোভিচ। তাই রেডি থাকতে চাই। কিছু মনে করো না বাবা, টার্গেটের দিকে অস্ত্র তাক করার আগে সেফটি রিলিজ করা বুদ্ধিমানের কাজ নয়। এতে দুর্ঘটনা ঘটে যেতে পারে। প্লিজ অন করো ওটা। হুম, কাজ ঝাঁকালেন ইভানোভিচ। তা অবশ্য ঠিক বলেছ। হোঁচট খেয়ে অ্যাক্সিডেন্ট ঘটিয়ে ফেলতে পারি। ঠিক আছে, সেফটি কাচের লিভার অন পজিশনে নিয়ে এলেন তিনি। থ্যাঙ্কস বাবা, বলতে বলতে পাই করে ঘুরল ইউরি। বৃদ্ধ বিজ্ঞানী ভুল বলেননি। পেছনে সত্যি আবার শব্দ হয়েছে, মট করে শুকনো ডাল ভাঙার আওয়াজ। নিজের রাইফেলটা একটু উঁচু করে সেফটি রিলিজ করল। কি হয়েছে জানতে চাইলেন ইভানোভিচ। উত্তেজনায় দু চোখ জল করছে। শ ঠোঁটের কাছে আঙুল তুলল ইউরি। গাছপালার ফাঁক ফোকরের মাঝ দিয়ে তীক্ষ্ণ নজর বোলালো। তাহলে তুমিও শুনেছ ওটা, বললেন ইভানোভিচ। মতিভ্রম হয়নি আমার। অনেকক্ষণ চেষ্টা করার পরও শব্দের উৎস শনাক্ত করতে পারল না ইউরি। তাই সোজা হয়ে দাঁড়ালো। লক পজিশনে নিয়ে এলো রাইফেলের সেফটি লিভার। কি বুঝলে, জানতে চাইলেন বৃদ্ধ বিজ্ঞানী। গাছের মাথায় প্রচুর তুষার জমেছে, কাঁধ ঝাঁকিয়ে বলল ইউরি। সে ওজনেই হয়তো পাতলা কোনো ডাল ভেঙে পড়েছে। ওই আওয়াজ শুনেছি আমরা, হতে পারে, কিন্তু একটা আওয়াজ এখনো শুনিনি আমরা। হুইসেলের আওয়াজ। তার মানে প্রসীন আর তোমার কর্নেল এখনো কিছুতে গুলি লাগাতে পারেনি। ইভানোভিচের কথা শেষ হতেই আবার রাইফেলের আওয়াজ শোনা গেল, পরপর কয়েকবার।
আবার চেষ্টা করছে ওরা, বলল ইউরি। দেখা যাক এবার হুইসেল বাজে কিনা। বাজল না বাঁশি। তার পরিবর্তে হঠাৎ ভেসে এলো আত্মচিৎকার। প্রথমে একটা কণ্ঠের, তারপর আরেকটা। যেন মৃত্যু যন্ত্রণায় ছটফট করছে কেউ। কেঁপে উঠল পিতা-পুত্র। হা ঈশ্বর, কি ঘটছে ওখানে? হতভম্ব গলায় বললেন ইভানোভিচ। কি জানি। বাক্যটা শেষ করতে পারল না ইউরি। তার আগেই তৃতীয় চিৎকার শোনা গেল দূরে। দূরত্বের কারণে পুরোপুরি স্পষ্ট নয়, তারপরেও ভয়াল সে আর্তনাদ আত্মা কাঁপিয়ে দেয়। চঞ্চল হয়ে উঠল তরুণ লেফটেন্যান্ট। পিতাকে বলল, এখানেই থাকো, আমি দেখে আসছি ব্যাপারটা কি। যাও, বললেন ইভানোভিচ। আমিও আস্তে ধীরে পিছন পিছন আসছি। সাবধানে যেও। তুষার মারিয়ে ছুটতে শুরু করলো তরুণ লেফটেন্যান্ট। আর্তনাদের আওয়াজে ভারী হয়ে উঠেছে বনভূমি। তবে এখন তাতে আগের মতো জোর নেই। যে বা যারাই চেঁচিয়ে উঠুক, তাদের শক্তি ফুরিয়ে এসেছে। ঘন ঝোপঝাড়ের মাঝ দিয়ে পথ তৈরি করার জন্য রাইফেলের বাট ব্যবহার করলো ইউরি। তবে কাজটা পরিশ্রমের। অল্পক্ষণের মধ্যেই ক্লান্তি ভর করলো ওর শরীরে। পা ব্যথা করছে। ঠান্ডা বাতাস টানার সময় খচ করে কি যেন বিচ্ছে ফুসফুসে। দৃষ্টিসীমাও কমে এসেছে শ্রান্তির কারণে। হঠাৎ করে বনের মাঝখানে ছোট্ট একটা ফাঁকা জায়গায় বেরিয়ে এলো ও। সঙ্গে সঙ্গে দেখতে পেল মূর্তিমান বিপদকে। বিশাল এক কালো ভাল্লুক। দুপায়ে ভর দিয়ে দাঁড়িয়ে আছে, মুখ হাত রক্তে রঞ্জিত। হা করে ভয়ানক গর্জন করছে প্রবল আক্রোশে। প্রাণীটার গায়ে গুলির আঘাত লক্ষ্য করল ইউরি। সে কারণে ক্রোধে উন্মত্ত হয়ে গেছে ওটা। কয়েক গজ তফাতে তুষারে মুখ থুবড়ে পড়ে আছে দুটো মানবদেহ। নিঃসন্দেহে এতক্ষণ তাণ্ডব চালাচ্ছিল ওগুলোর উপরে। লেফটেন্যান্টের উপস্থিতি টের পেয়ে ঝট করে ঘুরে দাঁড়ালো ভাল্লুক। আক্রমণের ভঙ্গিতে কুঁজো হলো একটু। দেরি করার কোনো মানে হয় না। রাইফেল উঁচু করে গুলি করতে শুরু করলো ইউরি। খালি করে ফেললো ম্যাগাজিন। ভারী বুলেটের উপর্যুপরি আঘাতে মাটি ছাড়া হলো কালো ভাল্লুক। ধরাম করে আছড়ে পড়ল কয়েক গজ দূরে। প্রাণবায়ু বেরিয়ে গেল দেহ থেকে। হাঁপাতে হাঁপাতে পড়ে থাকা দেহ দুটোর দিকে এগোলো ইউরি। কর্নেল রোভানভ আর প্রসিন। কোনো সন্দেহ নেই, পোশাক চিনতে পারছে। কাছে যেতেই বমি পেল দৃশ্যটা দেখে। প্রসিন মৃত। গলা ছিন্ন ভিন্ন করে ফেলেছে ভাল্লুক। মাথাটা কোনো মতে আটকে আছে ধরের সঙ্গে। কর্নেল এখনো বেঁচে আছেন, কিন্তু তা না থাকার মতোই। যে কোনো মুহূর্তে শেষ নিঃশ্বাস ত্যাগ করবেন। ভালুকের থাবায় মুখমণ্ডল অদৃশ্য হয়েছে ওর। তার প্রচণ্ড কষ্টে ছটফট করছেন। একটাই করণীয় এই মুহূর্তে, রাইফেল রিলোড করে বেচারাকে এই অবর্ণনীয় কষ্ট থেকে মুক্তি দেয়া। এভাবে কষ্ট পেয়ে মরা উচিত নয় কারো। কিন্তু কিভাবে কিভাবে এই ভয়ানক ঘটনা ঘটল? কিছুই বুঝতে পারছে না ইউরি। রাইফেলের ম্যাগাজিন খুলতে খুলতে তাকালো কর্নেলের দিকে। পর মুহূর্তে চমকে উঠল। রোমানভের ডান হাত, সেটা কনুইয়ের নিচ থেকে গায়েব হয়ে গেছে। কিভাবে বিচ্ছিন্ন হয়েছে তাও পরিষ্কার। হেভি ক্যালিবার বুলেট। গুলির সাহায্যে কর্নেলের ফায়ারিং আর্ম অচল করে দিয়েছে কেউ। ওই হাতেই রাইফেল চালান তিনি। তাড়াতাড়ি প্রসিনের পাশে হাঁটু গেড়ে বসল ইউরি। ডান হাত অক্ষত ভদ্রলোকের।